হ্যালো, কাটমার্কের ফ্রি হ্যান্ড এসএ ফোকাস ট্রান্সলেশন সিরিজে সবাইকে স্বাগতম। আজকের এই এফইএফটি ফ্রি হ্যান্ড এসএ ফোকাস ট্রান্সলেশনের প্রথম যে এপিসোড, এখানে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে রূপকল্প, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দ্য ভিশন অফ আ ট্রিলিয়ন ডলার ইকোনমি ফর বাংলাদেশ। তো এখানে আমরা আসলে কি পড়াশোনা করব, আমাদের এই যখন আমরা এসএ ফোকাস লিখতে চাই তখন আমাদের হচ্ছে কিছু টপিক নলেজ দরকার, তাই না? 12 বলেছে টপিক নলেজ। তো আমরা এরকম রেগুলার এই ছোটো ছোটো টপিকে কিছু নলেজ গ্যাদার করব, আর সেই সাথে আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখবো, একটু আমরা ট্রান্সলেশনটা শিখবো, এগুলো আমরা একটু ছোটো ছোটো করে আলোচনা করব। সো যদি আমরা রেগুলার এটা করি তাহলে আশা করা যায় আমরা অনেক নলেজও গ্যাদার করতে পারবো, আমাদের হচ্ছে লেখার হাতটাও আর একটু ইমপ্রুভ করবে। ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। বাংলাদেশের অর্থনীতি, এই যে আমরা যেটা বললাম যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির এই যে রূপকল্প, এই রূপকল্পের আসলে মেইন আমাদের অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হলো যে দুইটা মূলত। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে উঠাইতে হবে, এক। আর দুই হইল 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ঠিক আছে, এই দুইটা টার্গেট নিয়ে একটা অর্থনৈতিক রূপকল্প ঘোষণা করা হয়েছে। এখন ধরেন বললাম যে ঠিক আছে, এইটা তাই হইতেছে ট্রান্সলেশন, এটা আমরা ইংলিশে কিভাবে লিখব? এখন এই যে এত বড় একটা সেন্টেন্স, এই এত বড় একটা সেন্টেন্সটা যদি এখন আমি ট্রান্সলেট করতে চাই ইংলিশে, তাহলে আমার প্রথম কাজ হবে যে মেইন সেন্টেন্স, হ্যাঁ, মেইন সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোনটা, এটা আগে খুঁজে বাইর করতে হবে। এখানে আমরা বলতেছি যে বাংলাদেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে উঠানো অ্যান্ড 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, এটার লক্ষ্যে একটা ঐতিহাসিক অর্থনৈতিক রূপকল্প ঘোষণা করা হয়েছে। মেইন বাক্য হইল এইটা, যে একটা ঐতিহাসিক অর্থনৈতিক রূপকল্প ঘোষণা করা হয়েছে। ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স, এইটা হইল আমাদের মেইন সেন্টেন্সটা। এখন এই মেইন সেন্টেন্সটা দিয়ে আমরা হচ্ছে শুরু করি। তো আমরা কি লিখব? একটি ঐতিহাসিক অর্থনৈতিক রূপকল্প ঘোষণা করা হয়েছে, এইটার ইংলিশ হিসেবে আমরা লিখতে, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? ওকে, আমাদের হচ্ছে তাহলে এখানে আমরা কি শিখতেছি দেখেন, একটু করে লিখে রাখি। এক হচ্ছে যে সবার আগে আমরা হচ্ছে মেইন পার্টটা লিখবো, তাই না? সবার আগে আমাদের কাজ হচ্ছে মেইন পার্টটা লিখা। আর দুই হইলো আমরা যখন একটা সেন্টেন্স শুরু করব, সেটা আমাদেরকে একটু দেখতে হবে যে ভাই এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি এটা প্যাসিভ ভয়েস, এই দুইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখতেছি যে এইখানে এটা হইলো প্যাসিভ ভয়েস, তাই না? এটা হইলো প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েসটা হইলো যে এইখানে যে কাজ করছে তার কথা কি বলা হয়েছে? একটা ঐতিহাসিক অর্থনৈতিক রূপকল্প ঘোষণা করা হয়েছে, কে করছে? এটা কি বলছে? বলে নাই, তাহলে এটা প্যাসিভ। ওকে, এটা প্যাসিভ। তাহলে আমরা কি বলবো যে একটা ঐতিহাসিক অর্থনৈতিক রূপকল্প হ্যাজ বিন অ্যানাউন্সড। ওকে, তাহলে আমরা বলবো যে হিস্টোরিক ইকোনমিক রূপকল্প এর ইংলিশ হচ্ছে আমরা বলবো হচ্ছে ভিশন। ওকে, রূপকল্প এর ইংলিশ বলবো আমরা হচ্ছে ভিশন। তাহলে হিস্টোরিক ইকোনমিক ভিশন হ্যাজ বিন অ্যানাউন্সড, তাই না? হিস্টোরিক ইকোনমিক ভিশন হ্যাজ বিন অ্যানাউন্সড। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের মেইন যে সেন্টেন্সটা, সেইটা আমরা মেইন সেন্টেন্সটা করলাম যে ঠিক আছে, হিস্টোরিক ইকোনমিক ভিশন হ্যাজ বিন অ্যানাউন্সড। তারপর এই বড় বাক্যটার আমরা হচ্ছে লেজ লাগানো শুরু করি। তো লেজের মধ্যে কি আছে? এই যে আমাদের অর্থনৈতিক রূপকল্পটা ঘোষণা করা হয়েছে, এটার টার্গেটটা কি? টার্গেটটা হইলো দুইটা, তাই না? টার্গেট হইলো দুইটা। এক, বাংলাদেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে উঠাইতে হবে, এটা গেল আমাদের টার্গেট নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড টার্গেটটা কি? 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ওকে, এই দুইটা হইল আমাদের টার্গেট। এখন এই যে হিস্ট্রিক ইকোনমিক ভিশন হ্যাজ বিন অ্যানাউন্সড,
তারপর আমরা কি বলবো, টার্গেট হলো 2টা, তো আমরা বলবো যে ঠিক আছে উইথ দ্য টার্গেট। ওকে, আমরা বলবো যে উইথ দ্য টার্গেট অফ, উইথ দ্য টার্গেট অফ। ওকে, আমরা বলবো যে উইথ দ্য টার্গেট অফ। তারপর কি কি টার্গেট, টার্গেট হলো 2টা, তাই না? টার্গেট হলো 2টা, তো টার্গেট 2টা কি কি? টার্গেট 2টার মধ্যে একটা হইল বাংলাদেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন উঠানো। তো আমরা বলবো যে এই যে আমরা এখানে বলতেছে যে উঠানো, হ্যাঁ, উন্নীত করা মানে কি, আপগ্রেড করা। তো আমরা কি বলবো, বলবো যে উন্নীত করা, এলিভেট করা বলবো। ওকে, বলবো যে তাহলে উইথ দ্য টার্গেট অফ, উন্নীত করা এটা হইল এলিভেট, ওয়ার্ডটা আমরা মনে রাখি, এইটা হইল এলিভেট। হ্যাঁ, এলিভেট। তাহলে উইথ দ্য টার্গেট অফ এলিভেটিং বাংলাদেশের ইকোনমি, তাহলে আমরা বলবো উইথ দ্য টার্গেট অফ এলিভেটিং বাংলাদেশের ইকোনমি, এলিভেটিং বাংলাদেশের ইকোনমি। তারপর হচ্ছে ইকোনমি যে এলিভেট করব কত পর্যন্ত, এলিভেট টু 1 ট্রিলিয়ন। হ্যাঁ, 1 ট্রিলিয়ন পর্যন্ত আমাকে এলিভেট করতে হবে, এলিভেটিং বাংলাদেশের ইকোনমি টু 1 ট্রিলিয়ন। এখন একটা প্রশ্ন যে এখানে এলিভেটিং কেন? আমরা না বললাম যে উন্নীত করা মানে হলো এলিভেট করা, তো এলিভেট করার বদলে এখানে এলিভেটিং কেন হইলো? এলিভেটিং হইল তার কারণ কি? তার কারণ এখানে ছিল হচ্ছে অফ। ওকে, অফের পরে ভার্বের কি বসে? অফের পরে বসে হচ্ছে ভার্বের আইএনজি। ওকে, অফের পরে বসবে হচ্ছে ভার্বের আইএনজি। তাই এখানে বলছে যে এলিভেট করতে হবে, তো উইথ দ্য টার্গেট অফ এলিভেটিং বাংলাদেশের ইকোনমি টু 1 ট্রিলিয়ন। কত সালের মধ্যে? 2034 সালের মধ্যে, তাই না? 2034 সালের মধ্যে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলবো হচ্ছে বাই 2034। তাহলে আমরা এখানে বলবো যে আচ্ছা তাহলে হচ্ছে 1 ট্রিলিয়ন বাই 2034। ওকে, আরেকটা কি, আরেকটা টার্গেট কি বলছে যে এবং, হ্যাঁ, এবং আরেকটা কি টার্গেট এখানে? আরেকটা টার্গেট হলো 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। তাহলে আরেকটা টার্গেট কি? ক্রিয়েটিং, তাই না? তাহলে হচ্ছে আরেকটা টার্গেট হলো অ্যান্ড আরেকটা টার্গেট হলো ক্রিয়েটিং। কি ক্রিয়েট করা? আইএনজি কেন হইলো বলতে হবে, ওই যে অফ ছিল না, তো অফের পরে তো এলিভেটিংও অফ, আবার ক্রিয়েটিং, হ্যাঁ, এটাও তো অফ, যে উইথ আ টার্গেট অফ ক্রিয়েটিং। এখানে হচ্ছে নতুন কর্মসংস্থান, তাই না? কর্মসংস্থান, তো কর্মসংস্থানকে আমরা কি বলবো? কর্মসংস্থান হচ্ছে আমরা বলবো হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ওকে, তো আমরা বলবো যে ক্রিয়েটিং 1 কোটি, তাই না? তো আমরা বলবো হচ্ছে 1 crore নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ওকে, কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। তাহলে আমরা বলবো যে বাই হইতেছে 2030। তাহলে কারো কোনো আপত্তি আছে? আশা করি নাই। তো তাহলে এই যে বড় একটা বাক্যকে ভেঙে আমরা হচ্ছে ভাগ করে চিন্তা করে আমরা হচ্ছে পুরা অনেক বড় একটা বাক্য, কিন্তু আমরা মেইন বাক্যটাকে আগে লিখলাম, তাই না? এই যে প্রথম যেই পার্টটা মূলত হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট অবজেক্ট ভার্ব ক্যারি করে, হ্যাঁ, মেইন সাবজেক্ট অবজেক্ট ভার্ব যে ক্যারি করে, সেই মেইন বাক্যটা আমরা আগে লিখলাম, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। তো মেইন পার্টটা আগে লিখার পর ওইটার সাথে যে ল্যাঞ্জা ছিল সেই ল্যাঞ্জাগুলো আমরা পরে আস্তে আস্তে করে জোড়া লাগাই দিলাম। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। পরে বলছে 2023 সালের 23 জুলাই অনুষ্ঠিত ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বিনিয়োগ সম্মেলনে এই ভিশন উপস্থাপন করা হয়। ওকে, তো তাহলে আমরা হচ্ছে এখানে মেইন সাবজেক্ট অবজেক্টটা কি, যে এই ভিশনটা উপস্থাপন করা হয়, এটা হচ্ছে মেইন পার্ট।
ওকে, এটা হচ্ছে মেইন পার্ট। তাহলে আমরা বলবো যে এই ভিশন উপস্থাপন করা হয়। এখন এটা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, এটা হইলো প্রেজেন্ট টেন্স। এটা কি প্রেজেন্ট টেন্স? করা হয় কি সবসময় করা হয়? আগে করা হয়েছিল, তাই না? তাহলে এইটা যদিও এখানে বলতেছে হয়, আপনি জানেন আমিও জানি এটা একটা ইভেন্ট অফ পাস্ট, তাই না? এটা একটা ইভেন্ট ইন পাস্ট, এটা আগেকার একটা ঘটনা। তাহলে আমরা বলবো যে এই ভিশন উপস্থাপন করা হয়, যেহেতু এটা হচ্ছে আমাদের এখানে মেইন পার্ট। আসলে আমরা মেইনটা দিয়ে শুরু করি যে দিস ভিশন, ঠিক আছে, দিস ভিশন ওয়াজ, হ্যাঁ, উপস্থাপন করার ইংলিশ কি? প্রেজেন্ট করা, তাই না? তাহলে আমরা বলবো যে দিস ভিশন ওয়াজ প্রেজেন্টেড। কোন ফর্মে আছে এটা? প্যাসিভ ফর্মে না, এটা আছে হলো প্যাসিভ ফর্মে। হ্যাঁ, এটা আছে হলো প্যাসিভ ফর্মে। যে ভিশনটা কি প্রেজেন্ট করছে নাকি ভিশনকে প্রেজেন্ট করা হয়েছে? কেউ যখন কিছু করে সেটা হলো অ্যাক্টিভ ফর্ম, কাউকে যখন কিছু করা হয় সেটা হইলো প্যাসিভ ফর্ম। ভিশন প্রেজেন্ট করে নাই, ভিশনকে প্রেজেন্ট করা হয়েছিল। তাহলে এইটা হইলো আমাদের প্যাসিভ ফর্মে একটা সেন্টেন্স, দিস ভিশন ওয়াজ প্রেজেন্টেড। হ্যাঁ, দিস ভিশন ওয়াজ প্রেজেন্টেড। এখন এই প্রেজেন্টটা কই করা হয়েছে? বলছে যে প্রেজেন্ট করা হয়েছে হচ্ছে আমাদের FICCI-তে, ঠিক আছে, FICCI-এর আয়োজিত একটা বিনিয়োগ সম্মেলনে। তো এই যে সম্মেলন, হ্যাঁ, সম্মেলনের ইংলিশটা কি? সম্মেলনের আমাদের ফর্মাল ইংলিশটা কি? সম্মেলনের ইংলিশটা হইল সামিট। ওকে, সম্মেলনের ইংলিশটা হইল সামিট। তাহলে কোথায় করা হয়েছে, কোথায় উপস্থাপন করা হয়েছে? একটা বিনিয়োগ সম্মেলনে। তো তাইলে আমরা বলবো যে দিস ভিশন ওয়াজ প্রেজেন্টেড অ্যাট অ্যান ইনভেস্টমেন্ট সামিট। বিনিয়োগ সম্মেলন, বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট সামিট। ওকে, তো তাহলে এই ভিশনটা প্রেজেন্ট করা হয়েছিল কোথায়? একটা বিনিয়োগ সম্মেলনে। এই বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে কাদের দ্বারা আয়োজিত ছিল হইতেছে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপ হচ্ছে FICCI। আমি এটাই লিখলাম, হ্যাঁ, যে অ্যাট অ্যান ইনভেস্টমেন্ট সামিট অর্গানাইজড বাই FICCI। হ্যাঁ, FICCI সংক্ষেপে লিখলাম। এই যে অর্গানাইজড বাই FICCI, এটা দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে? ওই যে ইনভেস্টমেন্ট সামিট যেটা, সেই ইনভেস্টমেন্ট সামিটের বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এই যে ইনভেস্টমেন্ট সামিট, এটা হলো অর্গানাইজড বাই FICCI। হ্যাঁ, এটা হচ্ছে এটা অর্গানাইজড ছিল FICCI এর দ্বারা। তো যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি তাহলে এই অর্গানাইজড বাই FICCI এটা কি আমাদের পাস্ট পার্টিসিপল দাঁড়াচ্ছে না? এটা দাঁড়াচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা দাঁড়াচ্ছে হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেন এটা পাস্ট পার্টিসিপল হওয়ার কারণ হইল এইখানে এটা হইল ভার্বের 3 নাম্বার ফর্ম, আর এইটা একটা বৈশিষ্ট্য বোঝায়, তাই না? এটা একটা কোয়ালিটি বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট সামিট, এই ইনভেস্টমেন্ট সামিটটা হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো যে এটা FICCI দ্বারা অর্গানাইজ করা হয়েছিল। ওকে, কবে? তো আমরা এখন হচ্ছে লিখবো যে ঠিক আছে, এটা হয়েছিল, এটার ডেটটা কবে? এটা হয়েছিল হেল্ড অন, হ্যাঁ, অনুষ্ঠিত হওয়া হচ্ছে হেল্ড অন। তো এই যে হেল্ড অন 23 জুলাই 2023। তো আমরা বলবো জুলাই 23, 2023। ওকে, তো আমরা প্রথম বাক্যটা লিখে ফেললাম। সবার ফার্স্টে যাবে হচ্ছে আমাদের মেইন পার্টটা, তারপর মেইন পার্টটা যাবার পর ওটার পিছে ওটার লেজগুলো যাওয়া শুরু করছে। হ্যাঁ, ভিশনটা প্রেজেন্ট করা হয়েছে একটা ইনভেস্টমেন্ট সামিটে। একটা পাস্ট পার্টিসিপল একটা কোয়ালিটি দিলাম যে এটা অর্গানাইজড ছিল হচ্ছে FICCI দ্বারা, আর তারপর আমি দিলাম হচ্ছে এটার ডেট দিলাম হেল্ড অন জুলাই 23, 2023। ওকে, সেকেন্ড বাক্য, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর, হ্যাঁ, দায়িত্ব গ্রহণ, এই যে দায়িত্ব গ্রহণ, এই দায়িত্ব গ্রহণ করার একটা সুন্দর একটা ইংলিশ আছে। দায়িত্ব গ্রহণ করার সুন্দর ইংলিশটা কি? দায়িত্ব গ্রহণ করার সুন্দর ইংলিশটা হলো অ্যাজিউমিং অফিস। ওকে, দায়িত্ব গ্রহণ করার সুন্দর একটা ইংলিশ আছে, এই সুন্দর ইংলিশটা হলো অ্যাজিউমিং অফিস। তো আমরা এখানে বলবো যে এই যে দায়িত্ব গ্রহণের পর, তাই না, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর, তো বর্তমান সরকার তো এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না?
এটা হইলো সাবজেক্ট। তো সাবজেক্টটা আমরা বসাবো হচ্ছে ভার্বের ঠিক আগে। সাবজেক্টটা আমরা বসাবো ভার্বের ঠিক আগে। আগে আমরা ইয়েটা সেট করি, আগে আমরা হচ্ছে টোনটা সেট করি। হ্যাঁ, যে দায়িত্ব গ্রহণের পর হচ্ছে আমরা বলবো হচ্ছে আফটার অ্যাজিউমিং অফিস, আফটার অ্যাজিউমিং অফিস, দায়িত্ব গ্রহণের পর কি করছে বর্তমান সরকার হলে আমরা এটাকে কি বলবো, বলবো যে হচ্ছে আওয়ার কারেন্ট গভর্নমেন্ট বা দ্য কারেন্ট গভর্নমেন্ট। ওকে, আমরা বলবো হচ্ছে দ্য কারেন্ট গভর্নমেন্ট ঐতিহ্যগত 100 দিনের বদলে, হ্যাঁ আগেরটা ছিল হচ্ছে 100 দিন, তাহলে ঐতিহ্যগত আমরা কি বলবো, এটাকে বলতে পারি ফর্মার বা ট্রেডিশনাল। তো ট্রেডিশনাল 100 দিনের বদলে 180 দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছে। ওকে ওকে, তো তাহলে আমরা বলবো যে এই আমাদের কারেন্ট গভর্নমেন্ট কি করছে, 180 দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছে। তো এই যে কর্ম পরিকল্পনা গ্রহণ করা, এই গ্রহণ করাকে আমরা কি বলি, এই যে গ্রহণ করা কি এখানে রিসিভ নাই, গ্রহণ করা হইলো এখানে অ্যাডাপ্ট। হ্যাঁ, অ্যাডাপ্ট মানে হচ্ছে একটা পলিসি, একটা নীতি, একটা পরিকল্পনা গ্রহণ করা। দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যাডাপ্টেড, বলবো কি দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যাডাপ্টেড, কারেন্ট গভর্নমেন্ট অ্যাডপ্টেড আ বিশেষ, তার মানে হলো স্পেশাল, অ্যাডপ্টেড আ স্পেশাল 180 দিনের কর্মপরিকল্পনা। তো আমরা বলবো হচ্ছে 180 ডে কর্মপরিকল্পনাকে কি বলে, কার মনে আছে কর্মপরিকল্পনাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে অ্যাকশন প্ল্যান। ওকে, অ্যাকশন প্ল্যান। তো আমাদের এই কারেন্ট গভর্নমেন্ট অ্যাডপ্টেড আ স্পেশাল 180 ডে অ্যাকশন প্ল্যান কিসের বদলে, 100 দিনের বদলে। তাহলে আমরা বলবো হচ্ছে ইনস্টেড অফ 100 ডে। হ্যাঁ, ইনস্টেড অফ 100 ডে প্রোগ্রাম, বা ইনস্টেড অফ 100 ডে প্ল্যান। ওকে ওকে, তারপর তো ওই পার্টটা তো শেষ, এখনও তো ভাই এই যে এই ঝামেলাওয়ালা জিনিস তো বাকি রয়ে গেছে। তাই এই লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি তাই মানে কোনটা, ওই যে 180 দিনের যেই কর্মপরিকল্পনা গ্রহণ করছে সেটাই এই লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি। তাহলে আমরা এখন কি বলবো, আমরা বলবো যে দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যাডপ্টেড আ স্পেশাল 180 ডে অ্যাকশন প্ল্যান, তাই না, 180 ডে অ্যাকশন প্ল্যান। এই অ্যাকশন প্ল্যানটা এখন আমরা তাহলে হচ্ছে এই সেন্টেন্সের পরের পার্টে যাব, যে গভর্নমেন্ট একটা 180 দিনের অ্যাকশন প্ল্যান গ্রহণ করছে যেইটা এই লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি। হ্যাঁ, এই তাই মানে কি, তাই মানে হইল যেটা, হ্যাঁ যেইটা এই লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি। তাহলে আমরা বলবো কি, আমরা বলবো হুইচ ইজ দ্য, বা আমরা বলবো হুইচ ইজ দ্য মূল। তো মূল হচ্ছে আমরা বলবো কি মেইন শুনলে একটু খারাপ, মেইন বললে একটু খারাপ শোনায় না, আমরা যদি বলি মেইন, আমরা বললাম হচ্ছে কোর। হ্যাঁ, কোর বললাম, হুইচ ইজ দ্য কোর। চালিকা শক্তি এর ইংলিশ কি হইতে পারে, ভালো একটা মনে করেন তো। চালিকা শক্তি, চালক হইল ড্রাইভার, চালিকা শক্তি আমরা বলতে পারি ড্রাইভিং ফোর্স। হুইচ ইজ দ্য কোর ড্রাইভিং ফোর্স, হ্যাঁ, হুইচ ইজ দ্য কোর ড্রাইভিং ফোর্স অফ, হচ্ছে হুইচ ইজ দ্য কোর ড্রাইভিং ফোর্স এই লক্ষ্য অর্জনের, তাই না, হুইচ ইজ দ্য কোর ড্রাইভিং ফোর্স ফর অ্যাচিভিং দিস গোল। এই লক্ষ্য হইল গোল, অর্জন হইল অ্যাচিভ, ফর অ্যাচিভিং দিস গোল। ওকে ওকে, আশা করি ধরতে পারছি। ওকে, তো গেল এটা। তারপরে
বলছে যে 2026-27 অর্থ বছরে 1,38,000 কোটি টাকার জাতীয় বাজেটকে এই রূপকল্প বাস্তবায়নের প্রাথমিক জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, আইটি ও লজিস্টিক্সের মতো উদীয়মান খাতগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো তাহলে এইখানে আমাকে খুঁজতে হবে যে মেইন পার্ট কোনটা। হ্যাঁ, মেইন পার্ট কোনটা? আমাদের এখানে মেইন পার্ট, এই বাক্যে মূল মেসেজ বা মূল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনটা? আমরা যদি দেখি যে এইখানে মূল সাবজেক্ট হইল এই যে যেখানে, তো যেখানে তো তাহলে হচ্ছে পরের পার্টে যাবে। হ্যাঁ, যেখান থেকে এই যে যেখানে দিয়ে এটা তো একটা রিলেটিভ প্রোনাউন, ও রিলেটিভ প্রোনাউনের এই পরেরটা যাবে পরের পার্টে, আমাদের এই আগেরটা আসবে হইল আগের পার্টে। তাহলে আমরা এখানে বলতে পারি সাবজেক্ট হইল এই যে এই জাতীয় বাজেট। হ্যাঁ, এই যে একটা ল্যাঞ্জা সহ যে জাতীয় বাজেটটা আছে 2026-27 অর্থ বছরের 1,38,000 কোটি টাকার যে জাতীয় বাজেট, এটা হইল আমাদের সাবজেক্ট। এই সাবজেক্ট জাতীয় বাজেটকে এই রূপকল্প বাস্তবায়নের প্রাথমিক জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা আসলে সাবজেক্ট বলতে কি, এটা আসলে প্যাসিভ ফর্মে। তো হ্যাঁ, তো প্যাসিভ ফর্মে যে অবজেক্টই যে সাবজেক্ট হয়ে যায়, তো ওরকম কাহিনী হয়েছে এখানে। জাতীয় বাজেটকে এখানে হচ্ছে প্রাথমিক জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই তো? জাতীয় বাজেটকে বিবেচনা করা হচ্ছে। জাতীয় বাজেটকে বিবেচনা করতেছে, জাতীয় বাজেট বিবেচনা করতেছে না। জাতীয় বাজেটকে হচ্ছে এখানে বিবেচনা করা হচ্ছে। ওকে, জাতীয় বাজেটকে বিবেচনা করা হচ্ছে। তো জাতীয় বাজেটকে বিবেচনা করা হচ্ছে, জাতীয় বাজেট বিবেচনা করতেছে না। এখান থেকে আমরা বুঝলাম যে ঠিক আছে, এটা হলো একটা প্যাসিভ ফর্ম। তো জাতীয় বাজেটকে কি হিসেবে বিবেচনা করা হচ্ছে? জ্বালানি হিসেবে। ওকে ওকে, তো তাইলে এখন আমরা বলি যে দ্য দ্য ন্যাশনাল বাজেট। ওকে, আমরা এখন বলি যে দ্য ন্যাশনাল বাজেট। ওকে, দ্য ন্যাশনাল বাজেট। তারপর এখানে ন্যাশনাল বাজেটকে এই বিবেচনা করা হচ্ছে। ওকে, তো আমরা বলবো যে ঠিক আছে, দ্য ন্যাশনাল বাজেট ইজ কনসিডার্ড। দ্য ন্যাশনাল বাজেট ইজ কনসিডার্ড। আচ্ছা, তো এখন কথা হলো এই যে ন্যাশনাল বাজেট একটা লেজ আছে না? তো লেজটা কি? ন্যাশনাল বাজেট ইজ কনসিডার্ড, তাই না? সিম্পল, বাক্যটা শেষ। কোন ন্যাশনাল বাজেট? 2026-27 অর্থ বছরের 1,38,000 কোটি টাকার ন্যাশনাল বাজেট। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে দ্য ন্যাশনাল বাজেট অফ 1,38,000 কোটি টাকা, মানে হচ্ছে 138,000 crore। ওকে, 1,38,000 কোটি টাকা। এই বাজেটটা হচ্ছে কত সালের ক্রোড় টাকা ফর অর্থ বছর 2026-27। তাহলে আমরা বলবো হচ্ছে ফিসকাল ইয়ার, অর্থ বছর মানে হলো ফিসকাল ইয়ার। ওকে, মনে রাখবো ফিসকাল ইয়ার। 1,38,000 কোটি টাকা ফর ফিসকাল ইয়ার 2026-27। ওকে, সো দ্য ন্যাশনাল বাজেট অফ 1,38,000 কোটি টাকা ফর ফিসকাল ইয়ার 2026-27 ইজ কনসিডার্ড। কি কনসিডার করেছে? এই রূপকল্প বাস্তবায়নের প্রাথমিক জ্বালানি। ওকে, ইজ কনসিডার্ড দ্য প্রাইমারি ফুয়েল। ওকে, ইজ কনসিডার্ড দ্য প্রাইমারি ফুয়েল, এই রূপকল্প বাস্তবায়নের জন্য। কি হিসেবে কনসিডার করা হচ্ছে? প্রাথমিক জ্বালানি হিসেবে কনসিডার করা হচ্ছে। কিসের জন্য? ফর বাস্তবায়নিং দিস রূপকল্প। ওকে, ফর এখানে লিখবো হচ্ছে ফর বাস্তবায়নিং মানে কি? ইমপ্লিমেন্টিং দিস ভিশন। ওকে, ফর ইমপ্লিমেন্টিং দিস ভিশন, ওকে, ধরতে পারছি। তারপরে যেখানে মানে হইল হোয়ার। ওকে,
ওয়্যার দিয়ে তারপরে যেখানে এই যে হচ্ছে যেখানে কি করা হয়েছে, যেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কাকে কাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মানে কোন ফর্মে আছে রে ভাই? অগ্রাধিকার দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে, তাই না? প্যাসিভ ফর্মে অগ্রাধিকার দিছে কাউকে, মানে এখানে কেউ কি অগ্রাধিকার দিছে? নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, আইটি, এরা কি অগ্রাধিকার দিছে? দেয় নাই। এদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাই না? তো কাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? নবায়নযোগ্য জ্বালানি। তাহলে ওয়্যার আমরা এখন লিস্ট করি কাকে কাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই যে নবায়নযোগ্য জ্বালানি, তাহলে ওয়্যার রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল ফুয়েল, কি বলবো এটাকে? আমরা বলবো হচ্ছে রিনিউয়েবল এনার্জি বলি। রিনিউয়েবল এনার্জি, তারপর হচ্ছে ওয়্যার রিনিউয়েবল এনার্জি, তারপর হচ্ছে ওষুধ তো আসলে মেডিসিন বলবো না, অ্যাজ হচ্ছে শিল্প হিসেবে আমরা ওষুধকে কী বলি? আমরা বলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল, তাই না? ফার্মাসিউটিক্যাল শিল্প, তাহলে আমরা বলবো হচ্ছে ফার্মাসিউটিক্যালস, বানানটা ভুল করেন না, ফার্মাসিউটিক্যালস, আইটি অ্যান্ড লজিস্টিক্স। ওকে, ওয়্যার রিনিউয়েবল এনার্জি, ফার্মাসিউটিক্যালস, আইটি অ্যান্ড লজিস্টিক্স। কি বলছে? যে এদের মতো উদীয়মান খাতগুলোকে তাহলে এখন তাদের এরা সাবজেক্ট না, উদীয়মান খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওকে, সো যেহেতু এই উদীয়মান খাতগুলোকে যেহেতু অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা এখন কি বলবো? উদীয়মান খাতকে আমরা কি লিখতে পারি? উদীয়মান মানে কি? উদীয়মান মানে হলো এমার্জিং, খাত মানে হলো সেক্টর। ওকে, তাহলে আমরা বলবো যে ওয়্যার এমার্জিং সেক্টরস লাইক, হ্যাঁ, এমার্জিং সেক্টরস লাইক রিনিউয়েবল এনার্জি, ফার্মাসিউটিক্যালস, আইটি অ্যান্ড লজিস্টিক্স। তাহলে এখানে আমাদের মেইন বাক্যটা কি? মেইন বাক্যটা হলো এমার্জিং সেক্টরস এদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমার্জিং সেক্টরস হ্যাভ বিন গিভেন হচ্ছে আপনার স্পেশাল প্রায়োরিটি। ওকে, ওয়্যার এমার্জিং সেক্টরস হ্যাভ বিন গিভেন স্পেশাল, হ্যাঁ, বিশেষ অগ্রাধিকার, স্পেশাল প্রায়োরিটি। ওকে, তাহলে এখানে আমাদের মেইন বাক্যটা কি? যে এই এমার্জিং সেক্টরস হ্যাভ বিন গিভেন স্পেশাল প্রায়োরিটি, এটা হচ্ছে আমাদের মেইন বাক্য। তারপর একটু লেজ লাগাইতে হয়েছে। সেই লেজটা কি? লেজটা হইলো যে আচ্ছা এখানে লেজটা হইলো লাইনটা একটু বাঁকা হচ্ছে, আশা করি প্রবলেম না। হ্যাঁ, আচ্ছা এটা মুইসা দিই, সমস্যা নেই। যে এমার্জিং সেক্টরস হ্যাভ বিন গিভেন স্পেশাল প্রায়োরিটি। তো এই যে এই এমার্জিং সেক্টরসটা এখানে লিখলাম, তারপর লিখলাম যে ঠিক আছে হ্যাভ বিন গিভেন স্পেশাল প্রায়োরিটি, এটা এখানে লিখলাম। আর মাঝে দিয়ে বললাম যে এমার্জিং সেক্টরের কিছু এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে আমাকে যে বললো নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, আইটি, লজিস্টিক্স, এটা কি সাবজেক্ট না, এটা এক্সাম্পল। বলছে এদের মতো উদীয়মান খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাহলে এটা হলো আমাদের মেইন সাবজেক্ট। আমরা লিখলাম তাদের এমার্জিং সেক্টরস। হ্যাঁ, আমরা লিখলাম যে ঠিক আছে এমার্জিং সেক্টরস হ্যাভ বিন গিভেন স্পেশাল প্রায়োরিটি। তারপরে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা বললাম হচ্ছে হ্যাঁ, এমার্জিং সেক্টরস লাইক রিনিউয়েবল এনার্জি, ফার্মাসিউটিক্যালস, আইটি অ্যান্ড লজিস্টিক্স হ্যাভ বিন গিভেন স্পেশাল প্রায়োরিটি। ওকে, পরের স্লাইডে বলছে এই লক্ষ্য অর্জনের জন্য 3টি প্রধান স্তম্ভ হইল তৈরি পোশাকের পাশাপাশি আইটি, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস খাতে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, মানে হইতেছে ডাইভার্সিফাই করতে হবে। ওকে, তারপর বলছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগায় তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। তারপর বলছে যে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, খেলাপি ঋণ, বাংলাদেশে এই মুহূর্তে খেলাপি ঋণ কত পার্সেন্ট আইডিয়া আছে? কিছুদিন আগে আমরা পড়ছিলাম প্রায় 34.6% মনে হয়, মানে 100 টাকার মধ্যে 34 টাকা নাই, প্রতি 3 টাকার মধ্যে 1 টাকা খেলাপি হয়ে নাই হয়ে গেছে। ওকে, এই খেলাপি ঋণটা নিয়ন্ত্রণ করতে হবে, মুদ্রানীতি কঠোরতার মাধ্যমে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ওকে, তো এখন আমরা এখানে এটাকে করি,
ট্রান্সলেট করা শুরু করি। তো এখানে টুকরা কয়টা টুকরা হচ্ছে, প্রথমটা তো হচ্ছে ইনিশিয়েশন, এই লক্ষ্য অর্জনের জন্য 3টি প্রধান স্তম্ভ হইল। হ্যাঁ, তো আমরা এটা একটু লিখে ফেলি যে 3টি প্রধান স্তম্ভ, তাহলে আমরা বলবো যে দ্য থ্রি মেইন পিলার্স, ওকে, দ্য থ্রি মেইন পিলার্স এই লক্ষ্য অর্জনের জন্য, তাই না? তো ফর অ্যাচিভিং দিস গোল, দ্য থ্রি মেইন পিলার্স ফর অ্যাচিভিং দিস গোল, for achieving this goal, হ্যাঁ, this goal are, ওকে। তো কি হলো লক্ষ্য? তৈরি পোশাকের পাশাপাশি আইটি, সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যালস খাতে রপ্তানি বহুমুখীকরণ। তাহলে আমরা বলবো যে রপ্তানি বহুমুখীকরণ, তাই না? আমরা বলবো হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ কোথায় কোথায়? আইটি, সেমিকন্ডাক্টর আর ফার্মাসিউটিক্যালস খাতে। তাহলে আমরা বলবো যে রপ্তানি বহুমুখীকরণ, এটার ইংলিশ কি? রপ্তানি বহুমুখীকরণ এটার ইংলিশ কি? এটার ইংলিশ হইল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। ওকে, এটার ইংলিশ হইল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। তো বলবো ঠিক আছে, আচ্ছা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কোথায়? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কোন কোন সেক্টরে? ইন সেক্টরস such as IT, such as IT, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপর হইল ফার্মাসিউটিক্যালস, ওকে, ফার্মাসিউটিক্যালস। তারপর কি বলছে? পাশাপাশি, কার পাশাপাশি? মানে আমাদের তৈরি পোশাক যেই সেক্টরটা আছে এটাতেও এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, তার পাশাপাশি এগুলোতেও করতে হবে। তো আমরা বলবো পাশাপাশি, পাশাপাশি মানে কি? অ্যালংসাইড। হ্যাঁ, তো আমরা বলবো হচ্ছে অ্যালংসাইড তৈরি পোশাক, আরএমজি, রেডিমেড গার্মেন্টস। ওকে, অ্যালংসাইড আরএমজি। এটা গেল হচ্ছে আমাদের প্রথম পার্ট। তারপর কি বলছে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগায় তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে রূপান্তর। তাহলে আমরা রূপান্তরের ইংলিশ কি? রূপান্তরের ইংলিশ হলো আমাদের হচ্ছে ট্রান্সফর্ম করা, তাই না? তাহলে কাকে ট্রান্সফর্ম করতে হবে? তরুণদেরকে ট্রান্সফর্ম করতে হবে। কিসে ট্রান্সফর্ম করতে হবে? প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমাদের পরের পার্টটা শুরু হবে হচ্ছে ট্রান্সফর্মিং দিয়ে। তা আমরা বলবো যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, ওকে। তারপর বলবো হচ্ছে গোলস আর, আমরা বলবো ট্রান্সফর্মিং। ট্রান্সফর্মিং কেন ট্রান্সফর্মের পর আইএনজি দিলাম? ট্রান্সফর্মের পর আইএনজি দিলাম কেন? এইটা, এখানে কি কেউ ট্রান্সফর্ম করতেছে না, এটা একটা কাজের নাম, তাই না? এখানে ট্রান্সফর্ম করা এই কাজের নাম বুঝাচ্ছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন কাজের নাম বুঝায়, এটা তো একটা গোল। এখানে কি কেউ আসলে কাউকে ট্রান্সফর্ম করতেছে না, তাই না? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কি একটা নাম না? এটা একটা নাউন, এটা একটা নাম। সেরকম ট্রান্সফর্ম একটা নাম, কিন্তু কেমনে এই নাউন বা নামটা আমরা পাইলাম? ট্রান্সফর্ম ভার্বের সাথে আইএনজি যোগ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন এটা একটা নাম হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, তখন সেটারে কি বলে? ওকে, তখন সেটারে কি বলে? তো যাই হোক, এখানে কী হবে? ট্রান্সফর্মিং। কাকে ট্রান্সফর্ম করব? তরুণদেরকে। হ্যাঁ, তরুণ। তাহলে তরুণকে আমরা কি বলবো? বলবো হচ্ছে ইউথ, ট্রান্সফর্মিং ইউথ। হ্যাঁ, আমাদের যে তরুণ, সেই তরুণদেরকে বা তারুণ্যকে কিসে রূপান্তর করতে হবে? প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে। তো আমরা প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ আমরা কি বলতে পারি? ট্রান্সফর্মিং ইউথ ইন্টু প্রযুক্তি নির্ভর দক্ষ। তাহলে আমরা বললাম হচ্ছে টেক সেভি বললাম। হ্যাঁ, টেক ডিপেন্ডেন্ট বললে কি ভালো শোনায় না? বললাম টেক সেভি স্কিলড মানব সম্পদ। হ্যাঁ, মানব সম্পদ আমরা বললাম হচ্ছে হিউম্যান রিসোর্স। হ্যাঁ,
কাকে কাজে লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে। কাজে লাগানোর সুন্দর একটা ইংলিশ আছে, কাজে লাগানোর সুন্দর একটা ইংলিশ হচ্ছে লেভারেজ। হ্যাঁ, লেভারেজ, বাই লেভারেজিং, বাই লেভারেজিং। কাকে লেভারেজ, মানে লেভারেজ মানে কিছু একটা সুযোগ গ্রহণ করা। হ্যাঁ, এই যে কাজে লাগিয়ে, এটা হইল লেভারেজিং, লেভারেজ, কিছু একটা সুযোগ গ্রহণ করা। তো কিসের সুযোগ গ্রহণ করবো? বাই লেভারেজিং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বাই লেভারেজিং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তারপর অ্যান্ড দিয়ে তারপর কি হবে? অ্যান্ড দিয়ে তারপর থার্ড যেই টার্গেট, থার্ড যে পিলার, সেটা কি? সেটা হলো খেলাপি ঋণ নিয়ন্ত্রণ। ওকে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ। তো খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও মুদ্রানীতির কঠোরতার মাধ্যমে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা। তাহলে এখানে আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হলো অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা। হ্যাঁ, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই যে মাধ্যমে মানে কি হবে? মাধ্যমে মানে এখানে থাকবে হচ্ছে বাই। হ্যাঁ, বাইয়ের পর এই যে কিসের মাধ্যমে, সেটা এর পরে। তাহলে আমাদের প্রথম হচ্ছে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা। তাহলে আমরা কি বলবো? প্রতিষ্ঠা মানে কি? এস্টাবলিশ করা, তাই না? প্রতিষ্ঠা মানে হলো এস্টাবলিশ করা। তাহলে বলবো অ্যান্ড, আবার একটা হচ্ছে আমাদের হবে, নাউন দিয়ে শুরু করব। হ্যাঁ, এস্টাবলিশিং। আরেকটা গোল হলো স্ট্যাবলিশ করা। স্ট্যাবলিশিং কি? স্ট্যাবলিশ করা অর্থনৈতিক সুশাসন, ইকোনমিক গুড গভর্নেন্স। আপনারা গুড গভর্নেন্স পড়ছেন না? সুশাসন, এটা হলো অর্থনৈতিক সুশাসন, তাই এটা হলো ইকোনমিক গুড গভর্নেন্স। হ্যাঁ, এস্টাবলিশিং ইকোনমিক গুড গভর্নেন্স। স্ট্যাবলিশিং ইকোনমিক গুড গভর্নেন্স কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? বাই হইতেছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ অ্যান্ড মুদ্রানীতির কঠোরতা। তাহলে আমরা বলবো হচ্ছে বাই, কিসের মাধ্যমে? বাই দিয়ে আমরা বলবো হচ্ছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ। হ্যাঁ, বলবো হচ্ছে কন্ট্রোলিং ডিফল্ট লোনস, বাই কন্ট্রোলিং ডিফল্ট লোনস অ্যান্ড মুদ্রানীতির কঠোরতা। তাহলে আমরা বলবো স্ট্রিক্ট মনিটারি পলিসি। ওকে, তাহলে এই যে এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে এস্টাবলিশিং ইকোনমিক গুড গভর্নেন্স, আমাদেরকে এই হচ্ছে করতে হবে, ইকোনমিক গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে হবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ আর মুদ্রানীতির কঠোরতার মাধ্যমে। তো এখানেই গেল আমাদের হচ্ছে তিনটা গোল। প্রথম গোল ছিল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, পরের গোল ছিল হচ্ছে ট্রান্সফর্ম করা দ্য ইউথ ইনটু দ্য টেক সেভি স্কিলড হিউম্যান রিসোর্স, অ্যান্ড থার্ড হলো এস্টাবলিশিং ইকোনমিক গুড গভর্নেন্স। ওকে, এস্টাবলিশিং ইকোনমিক গুড গভর্নেন্স, ইকোনমিক গুড গভর্নেন্স, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পিলার। হ্যাঁ, তিনটা, আমি বারবার ভুলে তিনটা টার্গেট বলতেছি, আসলে তিনটা পিলার। ওকে, আমার হচ্ছে গোল না, এটা হচ্ছে দ্য 3 মেইন পিলার্স। এই তিনটা মেইন পিলার নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আমাদের এই $1 ট্রিলিয়ন অর্থনীতির যে রূপকল্প, তার এই পিলার হলো 3টা। ওকে, সো এখন আমরা পরের স্লাইডে আসি। বলতেছে এই রূপকল্প বাস্তবায়ন করতে হলে দেশকে গড়ে 8% থেকে 9% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখতে হবে। ওকে, এই প্রকল্প বাস্তবায়ন করতে হইলে তাহলে আমরা বলবো কি? টু ইমপ্লিমেন্ট দিস ভিশন। ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে টু ইমপ্লিমেন্ট দিস ভিশন। টু ইমপ্লিমেন্ট দিস ভিশন, দেশকে বছরে গড়ে 8 থেকে 9% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখতে হবে। তো আমরা বলবো যে দ্য কান্ট্রি মাস্ট, তাই না? দ্য কান্ট্রি মাস্ট, দেশকে অবশ্যই কিছু একটা করতে হবে। কী করতে হবে? দ্য কান্ট্রি মাস্ট মেইনটেইন অ্যান্ড এভার, এই যে বজায় রাখা। হ্যাঁ, বজায় রাখা হচ্ছে আমরা কি বলবো? মেইনটেইন। দ্য কান্ট্রি মাস্ট মেইনটেইন, দ্য কান্ট্রি মাস্ট মেইনটেইন কি বজায় রাখতে হবে? জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখতে হবে। দ্য কান্ট্রি মাস্ট মেইনটেইন জিডিপি প্রবৃদ্ধি, জিডিপি গ্রোথ। ওকে, দ্য কান্ট্রি মাস্ট
মেইনটেন, গড়ে না, তাহলে আমরা বলবো হচ্ছে এভারেজ। তাহলে দ্য কান্ট্রি মাস্ট মেইনটেন অ্যান এভারেজ জিডিপি প্রবৃদ্ধি, তো তাহলে আমরা বলবো হচ্ছে জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথ 8 থেকে 9% জিডিপি গ্রোথ অফ 8% to 9% পার ইয়ার। হ্যাঁ, এটাকে আসলে আমরা রেট বলবো, তাহলে আমরা বলবো সেই জিডিপি গ্রোথ রেট অফ 8% to 9% পার ইয়ার। ওকে ওকে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জিত হলে মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বহুগুণ বাড়বে, দারিদ্র্য সর্বনিম্ন পর্যায়ে নামবে এবং দেশজুড়ে এক্সপ্রেসওয়ে, বুলেট ট্রেন, গভীর সমুদ্র বন্দর, ক্যাশলেস সোসাইটি গড়ে উঠবে, যা বিশ্বমঞ্চে মেড ইন বাংলাদেশকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে। ওকে ওকে তো তাহলে এইখানে যেহেতু যদি এইটা হয় তাহলে এইগুলা হবে, তাহলে আমাদের প্রথম পার্টটাই তো হচ্ছে একটা যদি কিন্তু সম্পর্ক, তাই না? মানে যদি তাহলে সম্পর্ক, যে যদি $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জিত হয় তাহলে কি কি হবে, ঠিক আছে? তাহলে কি কি হবে, তাহলে আমাকে এটা এভাবেই চিন্তা করতে হবে যে ঠিক আছে, যদি $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জিত হয় তাহলে কি কি হবে। তাহলে আমরা বলবো যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জিত হয়ে ইফ দ্য কান্ট্রি অ্যাচিভস $1 ট্রিলিয়ন ইকোনমি। ওকে, তাহলে আমরা বলবো যে দ্য কান্ট্রি বলতে পারি, উই বলতে পারি। হ্যাঁ, আমরা বললাম যে ঠিক আছে, উই ইফ উই অ্যাচিভ $1 ট্রিলিয়ন ইকোনমি, $1 ট্রিলিয়ন ইকোনমি, ইফ উই অ্যাচিভ দিস $1 ট্রিলিয়ন ইকোনমি, তাহলে কি কি হবে? হ্যাঁ, তাহলে কি কি হবে, যেটা ইফ দিয়ে শুরু করছে, তাহলে কি কি হবে? তখন বলবো যে দেন হচ্ছে দেন আওয়ার ইকোনমি উইল সিগনিফিকেন্টলি ইনক্রিজ পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ, মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বহুদিন বাড়বে। তা আমরা বলবো যে হচ্ছে আওয়ার মাথাপিছু আয়ের সুন্দর ইংলিশটা কি বলবো হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ, আর হচ্ছে ক্রয় ক্ষমতা কি পারচেজিং পাওয়ার। আমরা বলবো যে আওয়ার পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড পারচেজিং পাওয়ার বহুগুণ বাড়বে, তাই না? বহুগুণ বাড়বে। তাহলে আমরা বলবো হচ্ছে উইল সিগনিফিকেন্টলি ইনক্রিজ। আমরা বলবো যে হচ্ছে আওয়ার পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড পারচেজিং পাওয়ার উইল significantly increase. Will significantly increase. তারপর হচ্ছে কি বলছে, দারিদ্র্য সর্বনিম্ন পর্যায়ে নামবে, তাই না? আমরা কমা দিয়ে বললাম পোভার্টি উইল হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে, তাহলে পোভার্টি উইল রিডিউস টু ইটস লোয়েস্ট লেভেল। পোভার্টি উইল রিডিউস, কমে যাবে, তাই না? রিডিউস মানে হচ্ছে কমে যাওয়া। এই যে যেহেতু নামবে তাহলে কমে যাবে, আমরা বলবো পোভার্টি উইল রিডিউস টু ইটস লোয়েস্ট লেভেল, সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে। তারপর কমা দিয়ে কি বলছে, দেশ জুড়ে এক্সপ্রেসওয়ে, বুলেট ট্রেন, গভীর সমুদ্র বন্দর, ক্যাশলেস সোসাইটি গড়ে উঠবে, তাই না? তাহলে আমরা কি বলবো যে হচ্ছে এই যে গড়ে ওঠা, হ্যাঁ গড়ে ওঠা, এটা তো হচ্ছে মানে কোনো একটা স্ট্রাকচার গড়ে ওঠা, এই স্ট্রাকচার গড়ে ওঠাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাবলিশ। ওকে, একটা স্ট্রাকচার গড়ে ওঠা, এটাকে আমরা বলবো হইতেছে স্ট্যাবলিশ। তাহলে আমরা যদি এখন বলি যে ঠিক আছে তাহলে স্ট্যাবলিশ হবে, এগুলা স্ট্যাবলিশ হবে, তো আমরা বলবো যে কি গড়ে উঠবে দেশ জুড়ে। হ্যাঁ, দেশ জুড়ে, তো দেশ জুড়ে আমরা এটাকে কি বলতে পারি, অ্যাক্রস দ্য কান্ট্রি।
ওকে, আমরা দেশ জুড়ে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি। তো তাইলে আমরা বলবো যে ঠিক আছে, আচ্ছা তাহলে এন্ড, এন্ড তো এখনও না, এন্ড তো হচ্ছে এখনও, হ্যাঁ এন্ড, তাহলে আমরা এখন এন্ড দিয়ে শুরু করি। যে ঠিক আছে, এন্ড কী কী হবে? এক্সপ্রেসওয়ে, বুলেট ট্রেন, গভীর সমুদ্র বন্দর, ক্যাশলেস সোসাইটি। আমি এটা সংক্ষেপে দেখি, হ্যাঁ, যে এন্ড হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে, তারপর হচ্ছে বুলেট ট্রেন, তারপর হইলো গভীর সমুদ্র বন্দরকে আমরা কি বলতে পারি? গভীর সমুদ্র বন্দরকে আমরা বলতে পারি হচ্ছে ডিপ সি পোর্ট, হ্যাঁ, ডিপ সি পোর্ট। তারপর ক্যাশলেস সোসাইটি, অ্যান্ড আমরা বললাম ক্যাশলেস সোসাইটি কি হবে? এগুলো গড়ে উঠবে। তাহলে এগুলো হচ্ছে এগুলো গড়ে উঠবে মানে কি? এরা গড়বে নাকি এদেরকে গড়ে ওঠানো হবে? এদেরকে গড়ে ওঠানো হবে। তাহলে আমরা বলবো যে উইল বি এস্টাবলিশড, উইল বি এস্টাবলিশড দেশ জুড়ে। তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, উইল বি এস্টাবলিশড অ্যাক্রস দ্য কান্ট্রি। যা, যা মানে হচ্ছে উইচ। তাহলে যা এখানে কি করবে? যা বিশ্বমঞ্চে মেড ইন বাংলাদেশকে একটা শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাহলে আমরা বলবো যে উইচ, উইচ উইল, উইচ উইল প্রতিষ্ঠিত করা, এটা হলো স্ট্যাবলিশ, যেটা কাকে প্রতিষ্ঠিত করবে? মেড ইন বাংলাদেশকে কি হিসেবে? একটা শক্তিশালী ব্র্যান্ড হিসেবে। তাহলে হুইচ উইল এস্টাবলিশ, হুইচ উইল এস্টাবলিশ, হুইচ উইল এস্টাবলিশ মেড ইন বাংলাদেশ, MIB সংক্ষেপে লিখলাম, মেড ইন বাংলাদেশ অ্যাজ আ পাওয়ারফুল ব্র্যান্ড, হ্যাঁ, অ্যাজ আ পাওয়ারফুল ব্র্যান্ড, পাওয়ারফুল ব্র্যান্ড। ওকে, অ্যাজ আ পাওয়ারফুল ব্র্যান্ড অন গ্লোবাল স্টেজ বা গ্লোবালি। ওকে, ওকে, তাহলে আশা করি এই প্যাসেজটা বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে কি বলছে? তবে এই বিশাল লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তাহলে দুইটা চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ নাম্বার 1 হইল বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, চ্যালেঞ্জ নাম্বার 2 হইল দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। ওকে, ওকে, তাহলে তবে, তবে তাইলে হচ্ছে কি? তবে হইল হাউএভার, তো লিখলাম ঠিক আছে হাউএভার। ওকে, তো বললাম যে আচ্ছা হাউএভার, তবে হাউএভার এই বিশাল এই বিশাল লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল। তাহলে এখানে আমাদের মেইন সাবজেক্টটা কি? যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল এইটা আর হইল এইটা, তাই না? তাহলে আমরা বলবো হাউএভার দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, হাউএভার দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এস প্লুরাল না, এটা তো প্লুরাল কারণ দুইটা তো, তাই না? তো আমরা বলবো হাউএভার দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, the biggest challenges, however the biggest challenges এই বিশাল এই বিশাল লক্ষ্য অর্জনের পথে, হ্যাঁ, biggest challenges in achieving this goal, এই অ্যাচিভিং দিস বিশাল লক্ষ্য, তাহলে বলবো কি? বলবো হলো ম্যাসিভ গোল। ইন অ্যাচিভিং, ইন অ্যাচিভিং দিস ম্যাসিভ, in achieving this massive goal আর, হ্যাঁ, কেন আর হইল? সাবজেক্টটা কি ছিল? দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, তাই না? এই চ্যালেঞ্জেস দেখে এইখানে হইল আর, দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস আর, বিগেস্ট চ্যালেঞ্জেস। তারপর একটু লেজটা কি? লেজটা হলো ইন অ্যাচিভিং দিস ম্যাসিভ গোল, তাই না? বিশাল লক্ষ্য, লক্ষ্য তো একটাই। ইন অ্যাচিভিং দিস ম্যাসিভ গোলস আর কি কি, কি কি? এই জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন। তাহলে নিরসন, নিরসন, সংকট নিরসনকে আমরা কি বলতে পারি? সংকট নিরসনকে আমরা বলতে পারি হচ্ছে রিজলভিং বলতে পারি। ওকে, সংকট হইল ক্রাইসিস, সংকট হইল ক্রাইসিস, আর নিরসন হলো রিজলভ করা, রিজলভ করা, হ্যাঁ। আর রিজলভিং,
রিজলভিং কি কি রিজলভ করা? দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি ক্রাইসিস, রিজলভিং দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি ক্রাইসিস। ওকে ওকে, আর কি? আর হলো দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। নিশ্চিত করা কি? নিশ্চিত করা হলো এনশিওর করা। ওকে, তাহলে আমরা বলবো যে অ্যান্ড কি করা? এনশিওর করা। হ্যাঁ, অ্যান্ড এনশিওরিং। এনশিওরিং, এই যে এখানে কেন আইএনজি হচ্ছে, এখানে কেন আইএনজি হচ্ছে? এখানে কি কেউ রিজলভ করতেছে? এখানে কি কেউ এনশিওর করতেছে? করতেছে না। আমরা এই কাজটার নামের কথা বলতেছি, হ্যাঁ, যে রিজলভিং দিস থিং, এনশিওরিং দিস থিং। এটা কি? এটা কি কাজ করা? এটা কাজ করা না। তাহলে এটা কি? এটা হইলো এখানে জেরান্ড। ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা একটা নাম বুঝাচ্ছে, কাজের নাম বুঝাচ্ছে, কাজের নাম আইএনজি যোগ হয়ে কাজের নাম বুঝাইলে আমরা বলি এটা হচ্ছে জেরান্ড। রিজলভিং দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি ক্রাইসিস অ্যান্ড এনশিওরিং, কি এনশিওর করা? রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী, মানে হচ্ছে লং টার্মে। হ্যাঁ, এনশিওরিং পলিটিক্যাল স্টেবিলিটি ইন লং টার্ম, বা লং টার্ম পলিটিক্যাল স্টেবিলিটি, এনশিওরিং লং টার্ম পলিটিক্যাল স্টেবিলিটি। ওকে ওকে, তারপর কি বলছে? বলছে যে বর্তমানে বিশ্বের 21টি দেশ $1 ট্রিলিয়ন ক্লাবের সদস্য, যার মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপি সর্বোচ্চ $32.38 ট্রিলিয়ন। সার্ক অঞ্চলে একমাত্র ইন্ডিয়া হইল এই তালিকায় আছে। ওকে ওকে, তা আমরা কি বলবো? আমরা বলবো যে রাইট নাও, হ্যাঁ, বা কারেন্টলি, বর্তমানে আমরা বলবো হচ্ছে কারেন্টলি। তো চলেন লিখি হচ্ছে কারেন্টলি 21টি দেশ $1 ট্রিলিয়ন ক্লাবের সদস্য। কারেন্টলি 21 countries, 21 countries in the world, হ্যাঁ, 21 countries are member of the $1 trillion club, are members of the $1 trillion club. $1 trillion ক্লাব, যাদের মধ্যে তাহলে আমরা কি বলবো? যে এমং বলবো হচ্ছে এমং উইচ, হ্যাঁ, যাদের মধ্যে, এমং উইচ। তো আমরা বলবো হচ্ছে এমং উইচ যুক্তরাষ্ট্রের জিডিপি হচ্ছে সর্বোচ্চ। তাহলে এমং উইচ ইউএস হ্যাজ দ্য হাইয়েস্ট জিডিপি। US has the highest GDP. কত? 32.38 ট্রিলিয়ন, 32.38 ট্রিলিয়ন ডলার। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? সার্ক অঞ্চলে একমাত্র ইন্ডিয়া এই তালিকায় রয়েছে। তা আমরা বলবো যে ইন দ্য সার্ক রিজিয়ন, আমরা বলবো যে ইন দ্য সার্ক রিজিয়ন only India is on the list. Okay, is on the list। কত? 4.15 ট্রিলিয়ন। বড় দেশ। তাহলে যদি বড় দেশ হয় তাহলে তো অবশ্যই আপনার ওদের ইকোনমিক সাইজটাও বড় হবে, তাই না? ওকে, তো গেল এটা। চলুন আমরা পরের স্লাইডে যাই। শেষ দিকে চলে আসছে অলমোস্ট, আর দুটা স্লাইড, এটা আর একটা স্লাইড বাকি। তাই কি? হ্যাঁ, তাই। তো এখানে কি বলছে? বলছে যে বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার প্রায় $514 বিলিয়ন। হ্যাঁ, খুব একটা পিছায় নাই, অর্ধেকে আছে কি, $514 বিলিয়ন। যা সার্ক অঞ্চলের দ্বিতীয় বৃহৎ। বিশাল ব্যাপার, সার্ক অঞ্চলের দ্বিতীয় বৃহৎ। ওকে, তো আমরা বলবো বর্তমানে মানে কি? কারেন্টলি। তো আসেন বলি হচ্ছে কারেন্টলি কি হয়েছে? কারেন্টলি বাংলাদেশের জিডিপি সাইজ, হ্যাঁ, কারেন্টলি BD's GDP size
বর্তমানে বাংলাদেশের জিডিপি রাখার কত? জিডিপি সাইজ ইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 514 বিলিয়ন ডলার। ওকে, 514 বিলিয়ন ডলার, যা মানে হবে হচ্ছে উইচ ইজ দ্য হচ্ছে দ্বিতীয় বৃহৎ, তাই না? উইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য সার্ক রিজিয়ন। তাহলে বলবো হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট in the SAARC region. প্রায় 20 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 12 কোটি কর্মক্ষম যুব সমাজ এবং প্রতি বছর 20 লাখ মানুষের নতুন করে মধ্যবিত্ত শ্রেণীতে উত্তরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। তাহলে আমরা কি বলবো এখানে? আমাদের মেইন পার্ট কোনটা? যে মেইন পার্ট হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। বাংলাদেশের বাজারকে শক্তিশালী করছে কে করছে? আপনার হচ্ছে এই যে কর্মক্ষম যুব সমাজ এবং মধ্যবিত্ত শ্রেণীতে উত্তরণ, এই দুইটা ফ্যাক্টর। ওকে, এই দুইটা ফ্যাক্টর বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। তাহলে আমরা এখন কি বলবো যে হচ্ছে প্রায় 12 কোটি কর্মক্ষম যুব সমাজ এবং 20 কোটি জনসংখ্যা। ওকে, তাহলে আমরা বলবো যে প্রায় মানে কি? প্রায় মানে হইলো অ্যাবাউট বা অ্যারাউন্ড। তাহলে আমরা বলবো যে হচ্ছে অ্যাবাউট 12 কোটি কর্মক্ষম যুব সমাজ। তাহলে হচ্ছে 12 ক্রোর কর্মক্ষম মানে কাজের বয়সী, ওয়ার্কিং এজ। হ্যাঁ, ওয়ার্কিং এজ যুব সমাজ, ওয়ার্কিং এজ ইউথ। অ্যাবাউট 12 ক্রোর working age youth among a population of 20 crore. Among a population of 20 crore. হ্যাঁ, 20 crore এটা গেল একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো এন্ড। কি ফ্যাক্টর? উত্তরণ, তাই না? আমরা হচ্ছে এটাকে কি বলতে পারি? গ্র্যাজুয়েশন বলতে পারি, ট্রান্সফরমেশন বলতে পারি, আমরা এটাকে সবচেয়ে ভালো হয় ট্রানজিশন বলতে পারি। হ্যাঁ, অ্যান্ড দ্য প্রতি বছর, তাই না? প্রতি বছর, তাহলে অ্যানুয়াল। অ্যান্ড দ্য অ্যানুয়াল ট্রানজিশন, হ্যাঁ, পরিবর্তন। অ্যান্ড দ্য অ্যানুয়াল ট্রানজিশন অফ হচ্ছে 20 লাখ মানুষের মধ্যবিত্ত শ্রেণীতে উত্তরণ। ট্রানজিশন অফ 20 lakh people into the middle class. 20 lakh people into the middle class. Okay, into the middle class. এই যে দুইটা ফ্যাক্টর কি করছে? এই দুইটা ফ্যাক্টর হচ্ছে আপনার বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। তাহলে আমরা বলবো এই দুইটা ফ্যাক্টর, তাই তো? এই দুইটা ফ্যাক্টরই কি করছে? আর ফ্যাক্টর নাম্বার 1 লিখলাম হচ্ছে এই যে এখানে, ফ্যাক্টর নাম্বার 2 লিখলাম এখানে। এই দুইটা ফ্যাক্টর আর শক্তিশালী করতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে। তাহলে শক্তিশালী করতেছে কি হবে? স্ট্রেংথেনিং, তাই তো? আর স্ট্রেংথেনিং কাকে স্ট্রেনিং করতেছে? বাংলাদেশের যে অভ্যন্তরীণ বাজার, ডোমেস্টিক মার্কেট। বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট। ওকে, সো এই টপিকে আমরা আমাদের লাস্ট লাইনটাতে চলে আসি। তো যে হচ্ছে ফলে সঠিক নীতি, বিনিয়োগ বান্ধব পরিবেশ আর হচ্ছে কাঠামোগত সংস্কার অব্যাহত থাকলে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হওয়া সম্পূর্ণ সম্ভব। হ্যাঁ, ফলে তো আমরা এখানে একটা সুন্দর একটা লিখতে পারি। আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি সো লিখতে পারি। হ্যাঁ, সবচেয়ে সুন্দর হয় হচ্ছে যে যা যা আলোচনা করলাম সেটার কনসিকোয়েন্স হিসেবে বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হইতে পারে। তাহলে আমরা ফলে এটাকে বলবো, যেহেতু কনসিকোয়েন্স হিসেবে হবে, আমরা বলি কনসিকোয়েন্টলি বলতে পারি। ওকে,
আমরা বললাম কনসিকুয়েন্টলি কি কি হচ্ছে কনসিকুয়েন্টলি আপনার হচ্ছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি দেশে পরিণত হওয়া সম্পূর্ণ সম্ভব যদি হইতেছে এগুলা অব্যাহত থাকে, তাই না? তো তাইলে আমরা বলবো যে হচ্ছে কনসিকুয়েন্টলি যদি এগুলা হচ্ছে ঠিকঠাক থাকে, তো আমরা বলবো হচ্ছে এখানে এগুলা লাগবে, তো আমরা বলবো হচ্ছে উইথ দ্য সঠিক নীতি, তো বলবো হচ্ছে দ্য রাইট পলিসিস, উইথ দ্য রাইট পলিসিস, ওকে, বা কন্টিনিউশন অফ দ্য রাইট পলিসিস। তারপর কি বিনিয়োগ বান্ধব পরিবেশ, কনসিকুয়েন্টলি উইথ দ্য রাইট পলিসিস, বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা বলতে পারি হচ্ছে অ্যান ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তারপর হইতেছে অ্যান্ড কাঠামোগত সংস্কার, হ্যাঁ, কাঠামো কি স্ট্রাকচার, সংস্কার কি রিফরমেশন, তাই না? সংস্কার হইল রিফরমেশন, তাহলে আমরা বলবো অ্যান্ড স্ট্রাকচারাল রিফরমেশন। তো কনসিকুয়েন্টলি আমরা বললাম যে উইথ দিস কি হইতে পারে, আপনার হচ্ছে এই 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি দেশে পরিণত হওয়া সম্পূর্ণ সম্ভব। হ্যাঁ, তো কিছু একটা সম্পূর্ণ সম্ভব, কি সম্পূর্ণ সম্ভব আমরা দেখি। হ্যাঁ, কিছু একটা হচ্ছে আপনার সম্পূর্ণ সম্ভব, তাহলে আমরা বললাম হইতেছে ইজ এন্টায়ারলি পসিবল, আমরা বললাম হচ্ছে ইজ এন্টায়ারলি পসিবল, ওকে। তো কি এন্টায়ারলি পসিবল? আপনার $1 ট্রিলিয়ন অর্থনীতি দেশে পরিণত হওয়া, এই পার্টটা কি একটা নাউন পার্ট না? এটা একটা নাউন পার্ট, হ্যাঁ, এটা একটা হচ্ছে আপনার নাউন পার্টস। আমরা বলবো যে ঠিক আছে, তাহলে হচ্ছে নাউন পার্ট, এখানে আমরা পরিণত হওয়া, হ্যাঁ, এই ভার্বটাকে আমরা হচ্ছে আইএনজি যোগ করে আমরা এটাকে নাউন পার্ট বানাই ফেলবো, যে সামথিং ইজ সম্পূর্ণ সম্ভব, সামথিং ইজ এন্টায়ারলি পসিবল। কি এন্টায়ারলি পসিবল? পরিণত হওয়াটা এন্টায়ারলি পসিবল, পরিণত হওয়াটা খুবই সম্ভব, হ্যাঁ, পরিণত হওয়াটা সম্ভব। তাহলে আমরা বলবো হচ্ছে ঠিক আছে, ট্রান্সফর্মিং ইজ এন্টায়ারলি পসিবল। আমরা বললাম যে আচ্ছা, তাহলে ট্রান্সফর্মিং, হ্যাঁ, আমরা বললাম ট্রান্সফর্মিং ইজ এন্টায়ারলি পসিবল। কিসে ট্রান্সফর্ম হওয়া? ট্রান্সফর্মিং ইনটু আ $1 ট্রিলিয়ন ইকোনমি, হ্যাঁ, ট্রান্সফর্মিং ইনটু আ $1 ট্রিলিয়ন ইকোনমি। ট্রান্সফর্মিং ইনটু আ $1 ট্রিলিয়ন ইকোনমি ইজ এন্টায়ারলি পসিবল। কত সালের মধ্যে? 2034 সালের মধ্যে। তাহলে বলবো যে বাই 2034 ইজ এন্টায়ারলি পসিবল। ওকে। আমার বাসা থেকে আমার ক্লাসের মধ্যে আপনারা ট্রাকের হর্ন, তারপর হচ্ছে মোটর সাইকেলের শব্দ সবই মোটামুটি শুনতে পারবেন। আমার বসার যে টেবিল, এই টেবিলটা হচ্ছে আসলে বারান্দার ঠিক পাশে হইতেছে মেইন রোড, সো বাইরের হর্ন টর্ন শোনা যায়। আশা করি খুব একটা ডিস্টার্ব হইতেছে না, আমার কথা আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এটার সাথে আমরা হচ্ছে একটা টপিক নলেজ শেষ করলাম। কোন টপিক? আমাদের বাংলাদেশের বর্তমানে যেটা আলোচনা হচ্ছে $1 ট্রিলিয়ন অর্থনীতির রূপকল্প। দেখি যদি আপনার থেকে ভালো সাড়া পাই, এই সিরিজটা কন্টিনিউ করবো। আরও বিভিন্ন টপিকে আমরা হচ্ছে রেগুলার সপ্তাহে 2টা করে 3টা করে এরকম একটা করে সেশন দেওয়ার ট্রাই করবো, আয়োজন করার ট্রাই করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, সামনে আবার দেখা হবে।